আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আমাদের সমস্ত গল্পের আর্লি অ্যাক্সেস পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন সুলেখক প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলম থেকে আরও একটি জয়ন্ত মানিক অ্যাডভেঞ্চার কাহিনী, ফতেহ চাঁদের গুপ্তধন। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং জয়ন্তের ভূমিকায় রয়েছে আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের গল্প ফতেহ চাঁদের গুপ্তধন। দোতলার বৈঠকখানা। জয়ন্ত মানিক বসে নিজেদের মধ্যে কথা বলছে। সরকারি পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি পেনশন নিয়েছেন, তাই নিয়েই আলোচনা। বুঝলে ভাইয়া জয়ন্ত, এইবার আমাদের গোয়েন্দাগিরির শখ বোধহয় শিখে উঠল। কেন? আর কেন, আমাদের বেশিরভাগ মামলা কোত্থেকে আসতো? সুন্দরবাবুর মারফতই। তিনি এবার নিলেন অবকাশ। এখন আমাদের সেই সব শখ কে মেটাবে? মেটাবে আমাদের খ্যাতি। তুমি কি ভেবেছো এতদিন ধরে আমরা কি কেবল ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ালাম? মোটেই নয়। শৌখিন হলেও দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশে সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে আমি মনে করি না। ওই শোনো, সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। বোধহয় নাম করতে করতেই সশরীরে সুন্দরবাবু চলে এসেছেন। ঠিক তাই। বিপুল ভুঁড়ির ভার নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকেই সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে একখানা চেয়ারের ওপর ধূপ করে বসে পড়লেন। আরে সুন্দরবাবু যে, আপনার নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি চলে এলেন। ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণ করলেন আপনি। কি প্রবাদ? কেন জানেন না? টক অফ আ ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার। অর্থাৎ কিনা দৈত্য দানবের কথা তুললেই তার উদয় হয়। শুনলে তো জয়ন্ত, শুনলে তো তোমার এই নচ্ছার দুর্মুখ বন্ধুটার কথা শুনলে তো? আমি ডেভিল? খামোখা খেপছেন কেন সুন্দরবাবু? ডেভিল বলতে কেবল ভূত, অসুর, শয়তান বোঝায় না। পাজি, নরপিশাচ, বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটা? আবার নতুন ওই কৌশলী বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়। একরকম খাবারেরও নাম কিন্তু ডেভিল, তা তো আপনার জানাই আছে। তোমাকে আর শেখাতে হবে না। ডেভিল আমি অনেক খেয়েছি। ওই মাংসের পুর দেয়া ডিমের কথা কে না জানে? সেই ডেভিল নয়, এ হচ্ছে আর এক রকমের খাবার। বোধহয় আপনি খাননি। আমাদের মধু ভালো রাঁধতে জানে। খাবারটা কি শুনি? এইবার আসল কথায় আসুন তো। খাবারটা হচ্ছে খুব মশলা দেওয়া ভাজা মাংস। খাসা খাবার মশাই। কি আস্বাদ নেবার ইচ্ছা আছে নাকি? মধুকে ডাকবো? আহা, তা মন্দ কি? মানিক কত সহজে সুন্দরবাবুকে চটাতে ও পটাতে পারে তাই দেখে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগলো। এমন সময় মধুর প্রবেশ। এই যে মধু, ঠিক সময়তেই এসেছো। স্বাগত স্বাগত। এমন অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তর দিকে তাকালো। মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন স্বাগত, অর্থাৎ তোমার আগমন শুভ হোক। কেন তা শুনতে চাও? তা শুনবো না কেন, কিন্তু তার আগে বলে রাখি, এই এই ছোকরা বাবু আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছেন। ছোকরা বাবু জরুরি দরকারে? কোথায়? নিচেই মস্ত একখানা মোটর গাড়ি নিয়ে এসেছেন। বড় লোকের ছেলে, জামাই মুক্তের বোতাম, হাতে আবার সোনার ঘড়ি, আঙুলে সোনার আংটি। বাবা! মধুসূদন, এক নজরে এতটা লক্ষ্য করে ফেলেছ? যাকগে, যাও বাবুটিকে উপরে পাঠিয়ে দাও। মধু চলে গেল। মানিকের মুখের দিকে সুন্দরবাবু হতাশভাবে তাকিয়ে রইলেন।
আরে আপনি অস্থির হচ্ছেন কেন? মধু তো বাড়ি ছেড়ে পালাচ্ছে না, যথা সময় আমাদের আর্জি পেশ করব। ঘরের ভেতরে প্রবেশ করলো একটি সুবেশী সুশ্রী যুবক। তার বয়স 22-23-এর বেশি হবে না। চোখের সপ্রতিভ দৃষ্টি দেখলে বোঝাই যায় জনতার ভেতরেও সে নিজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে পারে। আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি জয়ন্ত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার পরিচয় জানবার সুযোগ আমার হয়নি। আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি বই কি, বিখ্যাত চা ব্যবসায়ীর প্রতিষ্ঠান। শুধু চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়ে কারবার করে। চন্দ্রনাথ আমার ঠাকুরদার নাম। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের অন্যতম মালিক। আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। বসুন বীরেনবাবু। আপনি আমার কাছে এসেছেন কেন? গোলক ধাঁধায় পড়ে। গোলক ধাঁধা? কিরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার মধ্যে অর্থ বা অনর্থ কিছুই খুঁজে পাচ্ছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে কোনো বিচিত্র রহস্যের সম্পর্ক আছে। একটু খুলে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমিও বুঝতে পারছি না, তাই তো বললাম আমি গোলক ধাঁধায় পড়েছি। শোনা আছে ধাঁধার জবাব দেওয়া আপনার পেশা। হ্যাঁ, বলুন কি হয়েছে। কারবার করার জন্য আমাকে কলকাতায় বাস করতে হতো বটে, কিন্তু আমার পৈতৃক বসত বাড়ি বা বসত ভিটা আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অনতি দূরে। নবাবী মহলে তৈরি সেখানে মস্ত বাড়ি। এখন সংস্কার অভাবে সদর মহল ছাড়া সবটাই অব্যবহার্য হয়ে পড়েছে। কালে ভদ্রে আমাদের কারো দেশে যাবার শখ হলে কেবল সদর মহলটাই ব্যবহার করা হয়, কাজেই সেদিকটাই মাঝে মাঝে রাজমিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময় সদর মহলও তালা বন্ধ থাকে। বাড়িখানা স্থানীয় এক ভদ্রলোকের জিম্মায় আছে, সম্পর্কে তিনি আমাদের কুটুম। দিন দশেক আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতায় অফিসে আমার সঙ্গে দেখা করে জানালেন মাস তিনেকের জন্য তিনি আমাদের দেশের বাড়ি ভাড়া নিতে চান। আমি রাজি হলাম না, কিন্তু যদুবাবু অতিশয় জেদাজেদি করতে লাগলেন। বললেন তিনি মাসিক 500 টাকা হিসেবে 3 মাসের 1500 টাকা অগ্রিম ভাড়া আমার হাতে জমা দিতে উনি প্রস্তুত। আমি বিস্মিত হলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা পাড়া গায়ে একখানা সেকেলে বাড়ির জন্য এত টাকা ভাড়া দিতে চান কেন? হ্যাঁ, তখন তার মুখ থেকে জানতে পারলাম তিনি হচ্ছেন পূর্ববঙ্গের জমিদার। চিকিৎসার জন্য রুগ্ন মাকে নিয়ে এসেছেন কলকাতায়। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মাকে নিয়ে যেতে মফস্বলে গঙ্গার ধারে কোনো জায়গায়। আমার বাড়িটা মুর্শিদাবাদে গঙ্গার তীরে বটে, কিন্তু যুক্তিটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। কলকাতায় তো আরো গঙ্গার কাছে বাড়ি আছে, আরো কত কত ভালো বাড়ি আছে। তাহলে হ্যাঁ, যাক, এসব নিয়ে আর মাথা ঘামালাম না। এই লোভনীয় প্রস্তাবে আমিও রাজি হয়ে গেলাম। যদুবাবু আমাকে 1500 টাকার একখানা চেক লিখে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেদিন সন্ধ্যায় একটা ব্যাপার হলো। একখানা বেনামা চিঠি পেলুম। তাতে জানানো হয়েছে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া দেওয়া না হয়। সে সাংঘাতিক লোক। সবিষয়ে ভাবতে লাগলাম, বাড়ি ভাড়া নিয়েছে তো যদুনাথ বসু, কিন্তু কেই প্রতাপ চৌধুরী? আর এই বেনামা চিঠি বা কে লিখল, কেনই বা লিখল? আর আমি যে বাড়ি ভাড়া দিয়েছি এ কথাই বা সে কেমন করে জানতে পারল? 3 দিন পর বিস্ময়ের উপর আরো বিস্ময়। যেদিন চেক পেয়েছিলাম তার পরের দিন থেকেই দুর্গাপুজোর জন্য ব্যাংক বন্ধ ছিল, চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে পর জানতে পারলাম আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসু নামে ব্যাংকে 1 পয়সাও জমা নেই। এভাবে ঠকে রাগে আগুন হয়ে আমি রওনা দিলাম দেশের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমাদের বসত বাড়িতে কোনো জনপ্রাণী নেই। শুনলাম কয়েকজন গুন্ডার মতো লোক সেখানে 2 দিন ধরে খুব হই হল্লা করে আবার কখন সরে পড়েছে তা কেউ জানে না। বাড়ি একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলে কতগুলো আসবাবপত্র একালে অব্যবহার্য বলে গুদামজাত করা হয়েছিল। সেই সঙ্গে একটা দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারি ভিতরে ছিল।
আর তার ভিতরে ছিল এক গাদা সেকেলে কেতাব ও কাগজপত্র। কারা তালা ভেঙে সেই ঘরে ঢুকে কেতাব ও কাগজপত্রগুলো বার করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে দিয়ে গেছে। এ নিশ্চয়ই যদুদেরই কীর্তি। ঠাকুরদার হাতে লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি, তাতেও সব অদ্ভুত লেখা আছে। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যাস ছিল, আর শুধু গল্পও না, পদ্যও ছিল। ভারী গোলমেলে ব্যাপার তো। খামোখা যদু নামের লোকটার আবির্ভাব, অকারণে 1,500 টাকা অগ্রিম দাদন নিয়ে ওই 3 মাসের জন্য একখানা পাড়া গায়ে সেকেলে বাড়ি ভাড়া নেওয়া, তারপরে ওই ভুয়ো চেক ঘাড়ে চাপানো, আর তারপরে ওই 2 দিন সেই বাড়িতে কাটিয়েই পালিয়ে যাওয়া, এ সবই যেন ওই এক মহা পাগলামির কাণ্ড। বীরেনবাবু, আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন। এ নিয়ে আর মাথা ঘামিয়ে সময় নষ্ট করবেন না। আমার মন কেমন খুঁতখুত করছে। সন্দেহ হচ্ছে এত সহজে এই ব্যাপারটা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না। কেন? তোমার সন্দেহের কারণটা কি? যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন? আলমারি থেকে কেতাবগুলো টেনে বার করেছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। আমিও মানিকের কথায় সায় দিচ্ছি। যদু আলমারি খুলেছিল একটা কিছু খোঁজবার জন্যই, কেবল আলমারি কেন, খুব সম্ভব সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি। কিন্তু বাড়ির অন্যান্য ঘরে এমন কিছুই ছিল না যা চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো ছোটবেলায় আমিও নিয়ে ঘাটাঘাটি করেছি। তার মধ্যে ছিল বটতলায় ছাপা কতগুলো সেকেলের বই, আরব উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসীন রাজকন্যার গুপ্ত কথা ইত্যাদি। আর তার সঙ্গে ছিল রামায়ণ, মহাভারত, শিবত, ভগবদ্গীতা আর ওই শ্রেণীর অন্যান্য ধর্মগ্রন্থ। আর তাছাড়া তারা সব বাজে কাগজপত্র, ব্যাস, আর কিছুই নয়। ওই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতের লেখা একখানা খাতাও ছিল বললেন না? হ্যাঁ ছিল। ছেলেবেলায় সেকালে জড়ানো হাতের লেখায় পড়ার আগ্রহ হয়নি, সম্প্রতি পড়েছি। খাপ ছাড়া, খোশ গল্প ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি আরো একটা জিনিস লক্ষ্য করেছি, খাতাখানা আগে ছেঁড়া ছিল না, এখন দেখছি মাঝখান থেকে একখানা কাগজকে ছিঁড়ে নিয়েছে। কি করে বুঝলেন? পেজ নাম্বার দেখে। সন্দেহজনক, খুব সন্দেহজনক। আচ্ছা বীরেনবাবু, খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। অনায়াসই দেখতে পারেন, যদি কাজে লাগে এই ভেবেই সেখানে আমি সঙ্গেই এনেছি। এই বলে এক্সারসাইজের বুকের আকারে বাঁধানো একখানা পাতলা খাতা বের করে জয়ন্তর হাতে সমর্পণ করল। জয়ন্ত খাতাখানা খুলে আগাগোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কিছু কষ্ট করে পড়তে হয়। দেখো মানিক, 40 পেজে খাতা শেষ। বিষয়বস্তু দেখছি 5 অংশে ভাগ করা। প্রথমে গৌরচন্দ্রিকা বা ভূমিকার মতো একটুখানি অংশ, তার পরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস। তৃতীয় অংশে কি ছিল জানবার অবশ্য উপায় নেই। 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। চতুর্থ অংশের নাম ইতিহাস। পঞ্চম অংশে উপসংহারের একটা পুঁচকে পদ্য। যাই হোক, এখন আগে একটু ভূমিকাটুকু শোনো। যেখানে ঘটনাক্ষেত্র, তার নাম এখানে বলবো না, লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র ইহলোকে বিদ্যমান থেকে কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে, এমনকি আমাকে ভয়ে দেখাতেও ছাড়ছে না। আমার একমাত্র ইচ্ছা, সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে, তার দুশ্চিন্তা দূর করবে। অন্তিমকাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। যদি সে সময় না পাই, তাহলেও আমার বিশেষ ভাবনার কারণ নেই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। এই বিবরণ মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সে সমাধান করতে পারবে। বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 হওয়ার আগেই তার মৃত্যু হয়। তাকে ছায়া ছায়া মনে পড়ে মাত্র।
আপনার বাবার মুখে আপনি খাতার কথা শোনেননি? বাবা, আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি? মশাই, বাবাকে আমি জীবনে কখনো ছাপা নোবেলের পাতা উল্টাতে দেখিনি। নিজের কারবারের বাইরে আর কোনো কথায় তার মনে ঠাঁই পেত না। আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যুশয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? কিচ্ছু না, কিচ্ছু না মশাই। ওই খাতার ভেতরে ঠাকুরদার নিজের কোনো কথাই নেই। ও সব কটাই হচ্ছে ডাহা গাল গল্প। আর মৃত্যুসজ্জায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি? মরার সময় তিনি তো কোনো কথা বলা অবসরই পাননি। তার মানে? হ্যাঁ, তার মানে হচ্ছে ঠাকুরদার তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা পড়েছিলেন। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। খানিকটা আবছা কাটলো মনে হচ্ছে। হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথা বলাই সম্ভব হয়নি। বটে বটে বটে। আপনি কি বলতে চান জয়ন্তবাবু? আপাতত আপনার কৌতূহল মেটানোর সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস পাওয়া যায় দেখা যাক। বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে দহরম বহরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে। সে ছিল আমার নিত্য সঙ্গী। খেলাধুলায় ও আহারে বিহারে আমরা সর্বদাই মানিক জোরের মতো একসঙ্গে থাকবার চেষ্টা করতাম। কৈলাসের সঙ্গে একবার তার মাতুলালয়ের বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাতে। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছুটোছুটি করে মার্বেল ডাঙ্গুলি খেলে ও গঙ্গার এপারে ওপারে সাঁতার কেটে 3 দিন কাটিয়ে দিল মহা আনন্দে। তারপরেই ঘটল পূর্বোক্ত ঘটনা। গাঁয়ের প্রান্তে একটা মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগ্রহে খেলা দেখছিল। হঠাৎ এক বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙাচোরা পোড়ো বাগান বাড়ি এবং তার পেছনে ছিল একটা জনশূন্য পুরনো ইদারা। ফুটবলটা ঝুপ করে গিয়ে পড়ল একেবারে সেই ইদারার ভেতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে বিষণ্ণ হয়ে উঠেছিল চতুর্দিক। ইদারার ভেতরে নজর চলে না। ছেলের দল খানিক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগেই আমরা একবার কুয়োয় নেমে বলটাকে দেখব, কি বলিস? বাপরে, এই অন্ধকারে পাগল নাকি? আচ্ছা বেশ, তোকে কুয়োয় নামতে হবে না। তুই খালি খানিকটা মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আনবি। কি তুই কেবল উপরে দাঁড়িয়ে থাকবি, কেমন? কুয়োর ভিতরে আমি একাই নামবো। আরে ফাঁকতালে একটা আস্ত ফুটবল লাভ, এমন সুযোগ কি ছাড়তে আছে নাকি? হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। এলো দড়ি ও দেশলাই। ভর সন্ধ্যায় দড়ি বে নেবে গেলুম ইদারার গহ্বরে। ঘুটঘুট করছে অন্ধকার। পায়ের তলায় কি যেন কতগুলো খরমর খরমর করে উঠল। দেশলাইয়ের প্রথম কাঠি জেলে কেবল একটু দেখলাম ইদারার গায়ে গাঁথা রয়েছে একজোড়া হাতলওয়ালা লোহার দরজা। তারপর কাঠি নিবে গেলে ভিতরের কাঠি জেলে নিচের দিকে তাকিয়েই সচমকে দেখি কতগুলো মাংসহীন নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। তারপর হালো নেবার সঙ্গে সঙ্গেই শুনলুম যেন কোনো অপার্থিব বিভীষণের মারাত্মক ফোঁসফোঁসানি। সর্বাঙ্গ আমার রোমাঞ্চিত হয়ে উঠল। মনে হলো পর মুহূর্তেই সেই ভয়াবহ বিষাক্ত হিসহিসে শব্দ যেন আমার চোখের সামনেই মূর্তিমান হয়ে আত্মপ্রকাশ করবে।
কপুরের মতো উবে গেল আমার সমস্ত সাহস। দারুণ আতঙ্কে বিহবল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে ওপরে উঠে এলুম। চুলোয় যাক ফুটবল, ওখানে আছে গুপ্তধন আর জখের পাহারা। গুপ্তধনের লোভে গিয়ে ওখানে যারা জকের হাতে মারা পড়েছে তুই তাদেরই কঙ্কাল দেখেছিস। খাতার দ্বিতীয় অংশ শেষ হলো। তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম ইতিহাস। এবার দেখা যাক সেইটুকু পাঠ করে। সারা পৃথিবীকে যিনি ঋণদান করতে পারেন তারই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে এই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের একজন ফতেহ চাঁদকে। কিন্তু ফতেহ চাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হলেও তিনি বাঙালি ছিলেন না। তার পূর্বপুরুষ হীরানন্দ সাহা সুদূর রাজস্থান থেকে পাটনায় এসে ব্যবসা শুরু করেন এবং তেজারতি কারবারে প্রভূত সম্পত্তির মালিক হন। হীরানন্দের 7 ছেলে, তাদের একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার জন্য বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরে নবাব মুর্শিদ আলী খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করেন নিজের নাম অনুসারে এবং তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় মানিক চাঁদও তখন রাজধানীতে এলেন। নবাব দরবারে তার প্রভাব ক্রমেই বেড়ে উঠতে থাকে। তার পরামর্শে মুর্শিদাবাদে নবাবী টাকশাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থ সচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিক চাঁদের বংশধররা পরে কেবল নবাব বংশেরই নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান এবং পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হয়ে আছেন। মানিক চাঁদ ছিলেন অপুত্রক। ভ্রাতুষ্পুত্র ফতেহ চাঁদ হলেন তার দত্তক পুত্র। তিনি দিল্লিতে অংশীদার রূপে কারবার দেখতেন। কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিক চাঁদের মৃত্যু হলে তিনি মুর্শিদাবাদে চলে আসেন। এর 2 বছর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাদউদ্দিন নবাব হয়ে 1739 খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন। এই সময় হচ্ছে জগৎ শেঠ ফতেহ চাঁদের সবচেয়ে গৌরব এবং সৌভাগ্যের যুগ। তিনি কেবল সুবিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তি ছিল অতুলনীয়। কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গেই জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হল। তরুণ নবাব সরফরাজ ফতেহ চাঁদের পুত্রবধূ অসীম রূপলাবণ্যের কথা শুনে নির্বোধের মতো তাঁকে স্বচক্ষে দেখবার বাসনা তিনি প্রকাশ করলেন। এতটুকু তাঁর খেয়ালে এলো না হিন্দুদের অসূর্য স্পর্শা কুল্লোলনার পক্ষে সেটা হচ্ছে অতিশয় অমানবিক প্রস্তাব। ফতেহ চাঁদ ক্রোধে ক্ষিপ্ত হয়ে আলীবর্দী খাঁয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার ফলে গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সরফরাজের মৃত্যু ও 1740 খ্রিস্টাব্দে আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি। এই ঘটনার 4 বছর পর ফতেহ চাঁদ ইহলোক ত্যাগ করলেন। তার 2 পুত্র মাধব রায় ও স্বরূপ চাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হলেন এবং বাকি সম্পত্তির সঙ্গে স্বরূপ চাঁদ নবাব দরবার থেকে পেলেন রাজা উপাধি। বাংলাদেশে তখন ইংরেজ ও ফরাসিরাও প্রাধান্য বিস্তারের চেষ্টা করছিলেন।
সুচতুর জগৎ শেঠরা তাদেরও লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে তুষ্ট রাখতে ভুললেন না। এইভাবেই সব দিক সামলে ব্যবসা চালিয়ে তারা দিনে দিনে অধিকতর আর্থিক উন্নতির পথে এগিয়ে চললেন। তারপর আলীবর্দীর মৃত্যু ও 1756 খ্রিস্টাব্দে সিরাজের সিংহাসন লাভ এবং তার সঙ্গে জগৎ শেঠের বিরোধ। নতুন নবাবের কাছে অপমান ও লাঞ্ছনা লাভ করে জগৎ শেঠ আবার মির্জাফর আর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ফল পলাশির যুদ্ধ ও সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। জগৎ শেঠরা আরো পূর্ব গৌরবের পদে উন্নীত হয়ে নিজেদের স্বর্ণ ভাণ্ডারের পরিধি আরো বাড়িয়ে তুললেন বটে, কিন্তু তখনই ভেতরে ভেতরে তাদের উপরে শনির দৃষ্টি পড়তে শুরু করল। তারপর অকর্মণ্য মির্জাফরকে বঞ্চিত করে ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করলেন মীর কাসিমের হস্তে। নতুন নবাবকে নিয়ে জগৎ শেঠরা সুখী হতে পারলেন না। তারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এবারে তারা আর শেষ রক্ষা করতে ও নিয়তিকে ফাঁকি দিতে পারলেন না। বিপদ ক্রমেই ঘনীভূত হয়ে উঠতে লাগলো। সেই দেখে মীর কাসিম তাদের বন্দী করে ফেললেন। তাদের বন্ধু ইংরেজদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তারা আর মুক্তি লাভ করতে পারলেন না। তারপর উদয়নালার যুদ্ধে মীর কাসিমের পরাজয় এবং জগৎ শেঠ অন্যান্য বন্দীদের নিয়ে মীর কাসিমের মুঙ্গেরে প্রস্থান, বক্সারের যুদ্ধ, মীর কাসিমের শেষ পরাজয় 1964 খ্রিস্টাব্দে, মীর কাসিমের শেষ পরাজয় এবং জগৎ শেঠ প্রভৃতিকে হত্যা করে গঙ্গার জলে নিক্ষেপ করে হত্যা। মির্জাফর আবার বাংলার নবাব হন এবং নতুন জগৎ শেঠ কুশল চাঁদও আবার ব্যবসায় নিযুক্ত হন। তিনিও ইংরেজদের কাছ থেকে প্রচুর সাহায্য লাভ করেন, তবে শেঠ বংশের পূর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবীর সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বাংলার স্বাধীনতা হরণে সাহায্য করে তারাও আত্মরক্ষা করতে পারলেন না। বুদ্ধিমান কুশল চাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তাঁর আদেশে একটি গুপ্ত কুঠির নির্মিত হলো এবং নিজের সম্পত্তির কতক অংশ তিনি সেইখানে লুকিয়ে রাখলেন। সেই রত্ন কুঠির কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানেন না। কুশল চাঁদ হঠাৎ মারা পড়েন, তাই গুপ্তধনের সন্ধান নিজের উত্তরাধিকারের কাছে তিনি দিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কুশল চাঁদ যা ভয় পেয়েছিলেন তাই সত্যি হয়ে দাঁড়ালো। ক্রমেই শেঠেদের অর্থ ও প্রতিপত্তি কমে এলেও কুশল চাঁদের মৃত্যুর পর আরও দুইজন জগৎ শেঠের নাম শোনা যায়, আরেক চাঁদ ও ইন্দ্রচাঁদ। ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দ চাঁদ জগৎ শেঠ উপাধি থেকেও বঞ্চিত হন এবং পিতার সম্পত্তিও বোকার মতো দুই হাতে উড়িয়ে ইংরেজদের অন্নদাস রূপে শেষ জীবন কাটাতে বাধ্য হন। তার পুত্র কৃষ্ণদাসকেও দেশদ্রোহী জগৎ শেঠের কাছে উপকৃত ইংরেজরা বৃত্তি দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর সেই বৃত্তিও বন্ধ হয়। জগৎ শেঠের আধুনিক বংশধরেরাও মুর্শিদাবাদেই বাস করেন, কিন্তু লুপ্ত হয়েছে তাদের আর্থিক গৌরব। হয়তো তারাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শ্রবণ করেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করবার উপায়
তাদের হাতে নেই। আবিষ্কার করতে পারলে এখন এই গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। শব্দ শোনা হলো, খানিকটা ভনিতা, খানিকটা গাল গল্প আর খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার ওই গল্প বানানোর অভ্যাস ছিল। উপসংহার একটা পদ্যও আছে, সেটাও একবার পড়ে দিই। বোকায় ধোঁকা দেওয়ার তরে বুদ্ধিসাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি, কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্ত পথে রক্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহ পথের পন্থী, বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে, মানস নয়ন যে খুলে চায় সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। এ যে বাবা দস্তুর মতো হেয়ালি। প্রায় অতি আধুনিক কবিতার মতো। আরে রাখুন, ওই খাপ ছাড়া পদ্য নিয়ে আপাতত মাথা কামানোর দরকার নেই। জয়ন্ত, তুমি কি মনে করো বীরেনবাবুর দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতার লেখার কোনো সম্পর্ক আছে? এবারে তো তাই নিয়েই আলোচনা করতে হবে। বাবু, একটা অদ্ভুত লোক এসে আপনার নামে চিঠিখানা দিয়ে গেল, সন্ন্যাসীর মতো, গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোপ। কোথায় সে? বাবু, ওই চিঠিখানা আমার হাতে গুজে দিয়ে তো এসে হন হন করে চলে গেল। চিঠিতে কেবল লেখা ছিল, সাবধান সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীকে সাবধান। কি আশ্চর্য, কে এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী? বারবার তার কথা তুলে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? আরও একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কে এই অদ্ভুত লোকটা? পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, আবার এক মুখ দাড়ি গোঁপ। আমার বিশ্বাস ওই লোকটাই বেনামা চিঠি লিখে আমাকে সাবধান করে দিয়েছিল। সেই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা জানি না, কিন্তু প্রতাপ চৌধুরী সম্পর্কে হয়তো কিছুটা আন্দাজ করতে পারি। পারেন নাকি? হ্যাঁ, আমার আন্দাজ হয়তো মিথ্যে নয়। আপনার ঠাকুরদা চন্দ্রনাথ বাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আরেক জায়গায় তিনি বলেছেন কৈলাস চৌধুরীর কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে আর ভয় দেখাচ্ছে। খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, তারই নাম প্রতাপ চৌধুরী। কিন্তু গুপ্ত রহস্যটা কি? জগৎ শেঠের রত্নকুঠি। আরে ধাত, তুমিও কি ওই রূপকথাটা বিশ্বাস করো নাকি? করি সুন্দরবাবু, করি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পড়েছি। ইতিহাস আর গল্প এক কথা নয়। তা অবশ্যই নয়, কিন্তু সেকালের ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা খুবই প্রচলিত ছিল। আর বীরেনবাবু ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা নইলে তিনি কথা বলতেন না যে লেখার মর্মভেদ করতে পারলে তার পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। ধরলুম কৈলাস চৌধুরীর ছেলেরই নাম প্রতাপ চৌধুরী, হয়তো সত্যি সত্যি তার চরিত্র হচ্ছে সাক্ষাৎ শয়তানের মতো, কিন্তু তার সম্বন্ধে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? এই মামলাটা নিয়ে কিন্তু এখনো আমরা তদন্তে নিযুক্ত হইনি। সে আমাদের অস্তিত্ব জানতে পারবে কেমন করে? বীরেনবাবু, আপনি যে আমাদের সাহায্য নিতে চান, এ কথা কি আর কারুর কাছে প্রকাশ করেছেন? নিশ্চয়ই নয়। আর সকাল পর্যন্ত জানতুম না যে আমি আপনাদের কাছে এসে ধর্ণা দেব। তাহলে অন্য কোনো পক্ষের লোক আপনার পেছনে পেছনে ছায়ার মতো লেগে রয়েছে। আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সে খবর তারা পেয়ে গেছে। জানেন তো, অপরাধীদের কাছে আমরা অপরিচিত নই। এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। কারা তারা? হয়তো তথাকথিত যদুনাথ বসুর দল, হয়তো যদুনাথ হচ্ছে প্রতাপ চৌধুরীরই ছদ্মনাম। দেখো, যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর কথা কিন্তু আমি বলতে পারি না।
তবে এমন আরেকজন লোক বীরেনবাবুর প্রত্যেক গতিবিধির খবর রাখে, যে প্রতাপ চৌধুরীর বন্ধু নয়। তুমি বেনামা চিঠি লেখকের কথা বলছো? হ্যাঁ। তোমার মতে আমিও সায় দিচ্ছি। আমরা এখনো কাজে নামিনি, কিন্তু ব্যাপারটা যে গোড়াতেই অতিরিক্ত মাত্রায় ঘোরালো হয়ে উঠল। আপাতত আমাদের এই প্রতাপ চৌধুরী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। যাই হোক, বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? না, তবে লোক মুখে শুনেছি চুরি, জুয়া চুরি, রাহাজানি, খুন খারাপিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। একবার কোথায় কি অপরাধ করে সে 15 বছরের জন্য জেলে গিয়েছিল, কিন্তু বছরখানেক যেতে না যেতেই জেল ভেঙে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। জয়ন্ত, মানিক, এসেই ওই সোনার আনারস মামলার ওই প্রতাপ রায় চৌধুরী নয় তো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলুম। 15 বছর কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যেই জেল থেকে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার দলের আরও একজনকে। তারও নাম মানিক চাঁদ। সেও এক মারাত্মক অপরাধী। সব মনে পড়েছে। প্রতাপ চৌধুরী সেই সময় আমাকে বলেছিল কোনো কারাগারই তাকে ধরে রাখতে পারবে না, তার সঙ্গে আবার আমাদের দেখা হবে। ও বাবা, সে যে এক মহাধরিবাজ লোক। সেবারে তার হাত থেকে আমরা ওই বাগবাজারের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের বলে কিনা, গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলুম, যথাসময় এর সঠিক হিসাব দাখিল করতে হবে। এখন সে জেলের বাইরে এসেছে, তা আমার মনে হয় এইবারে হয়তো তার দেখা পেলেও পেতে পারি। সে আবার দেখা দেবে কিনা জানি না, কিন্তু সে যদি এই প্রতাপ চৌধুরী হয় আর আমরা যদি বীরেনবাবুর মামলা হাতে নিই, তাহলে আমাদেরই তাকে খুঁজে বের করতে হবে। আচম্বিতে সকলকে চমকে দিয়ে রাস্তার ধারে জানলার গড়াদের ওপর ঠকান করে কি একটা এসে পড়ে ছিটকে গেল অন্যদিকে, এবং পরমুহূর্তে জেগে উঠল কামান গর্জনের মতো একটা কান ফাটানো শব্দ। সঙ্গে সঙ্গে থরথর করে বাড়িঘর কাঁপতে লাগলো। বাইরে থেকে সামনে ভেসে আসছে আর্তনাদ, হট্টগোল, বহু লোকের দ্রুত পদশব্দ। বোমা! আমাদের জানলা লক্ষ্য করে কেউ বোমা ছুঁড়েছে, কিন্তু আমাদের জোর কপাল, বোমাটা ঘরের ভেতরে আসেনি। জানলার গড়াতে লেগে ধাক্কা খেয়েও বিস্ফোরণ হয়নি, পথের উপরে আছড়ে পড়ে সেটা ফেটেছে। এই বদ্ধ ঘরের ভিতরে বোমা ফাটলে আমরা কেউ বাঁচতুম না। হ্যাঁ, তা হয়তো বাঁচতুম না, কিন্তু তা হয়নি বলে ভগবানকে ধন্যবাদ দিন। রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না, তাদের অবস্থাটা দেখে আসা দরকার। চলুন নিচে নেমে আবার তদারক করে আসি। রাজপথের ওপরে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে রক্ত আর রক্ত। তারই মধ্যে ছটফট করছে 3টে রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ, আর একটা দেহ একেবারে আড়ষ্ট ও নিষ্পন্দ। সেই বিভৎস দৃশ্য চোখ মেলে দেখা যায় না। দেখো জয়ন্ত, দেখো, বোমা ফেটে পথের উপরে কত বড় একটা গর্ত হয়েছে। অত্যন্ত শক্তিশালী বোমা। কিন্তু ছুঁড়লটাকে, সেটাই এখন জানা দরকার। পথে লোকে লোকারণ্য, ছুটোছুটি, ভীত চিৎকার। কেউ স্থির হয়ে কারোর কথা শুনছে না, নানা জনে নানা মত জাহির করছে। ওধারের ফুটপাথে ছিল একখানা চায়ের দোকান। জয়ন্তের জিজ্ঞাসার উত্তরে সে বলল, হ্যাঁ স্যার, ব্যাপারটা আমি দেখেছি। একখানা ছুটন্ত মোটর থেকে একটা লোক হঠাৎ দাঁড়িয়ে উঠে আপনার বাড়ির দোতলার জানলার দিকে বলের মতো একটা জিনিস ছুঁড়ে মারলে। কিরকম মোটর? ট্যাক্সি? না না, লাল রঙের প্রাইভেট মোটর, খোলা গাড়ি। নম্বর? আরে মশাই, নম্বর দেখবার সময় কি পেয়েছি, তারপরেই ভীষণ শব্দ আর বিষম হুলস্থুল, আঁতকে উঠে সেই দিকেই তাকিয়ে রইলুম। তুমি তো ভারী বোকা লোক হে। কেন তুমি আতকে উঠলে? কেন তুমি নম্বরটা টপ করে দেখে নিলে না? এখানে থাকলে আপনিও তখন আমার মতনই বোকামো করতেন। যাজ্ঞেও কথা। তারপর কি হলো বলো। তারপর মুখ ফিরিয়ে সেই লাল মোটরখানা আর দেখতে পেলুম না। গাড়িখানা একবারও থামেনি, তীরের মতো ছুটে মিলিয়ে গিয়েছে। যাবেই তো, মিলিয়ে যাবেই তো। তুমি নম্বর দেখবে বলে সে তো আর দাঁড়িয়ে থাকবে না। এই দেখুন দেখুন। দেখবো?
কি দেখব? সেই রকম একখানা লাল মোটর আবার এদিকে ছুটে আসছে। বলো কি? না না, গাড়িখানা খানিকটা এসেই আবার মোড় ফিরে পাই পাই করে সরে পড়লো। ট্যাক্সি, ট্যাক্সি! মিছে চেঁচিয়ে গলা ভাঙবেন কেন সুন্দরবাবু? হ্যাঁ, কোথাও ট্যাক্সি নেই। ওই লাল মোটরের পিছু ধাওয়া করা অসম্ভব। হ্যাঁ, লাল মোটরখানা আড়ালে চলে গেছে, আর ওর নাগাল পাওয়া সম্ভব নয়। ফাঁকি দিলে যে, ফাঁকি দিলে! হায় 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 হায়! দূর থেকে কাউকে চিনতে পারলাম না বটে, তবে এটুকু আমার চোখ এড়ায়নি যে গাড়ির ভেতরে ছিল 3 জন আরোহী, আর তাদের একজনের দেহে ছিল সাহেবী পোশাক। কিন্তু জয়ন্ত, ওখানে বোধহয় অপরাধীদের গাড়ি নয়, তাহলে পালিয়ে গিয়ে আবার ফিরে আসতো না। গাড়িখানা সন্দেহজনক, নইলে এইদিকে আস্তে আস্তে হঠাৎ অন্য পথ ধরে এত তাড়াতাড়ি সরে পড়ল কেন? আমার মনে হয় ওরা অপরাধীদের দেখতে এসেছিল, তাদের বোমা লক্ষ্যভেদ করেছে কিনা। আমারও সেই বিশ্বাস। তারপর ঘটনাস্থলে আমাদের দেখে চম্পট দিয়েছে। কি দুঃসাহসী অপরাধী! এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ আগেও কি আপনি পাননি সুন্দরবাবু? পেয়েছি বই কি, পেয়েছি বই কি! ওই দেখো, পুলিশ এসে পড়েছে, আর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স গাড়িটাও। আসুন, আমরা চুপি চুপি সরে পড়ি। কিন্তু সরে পড়বে কোথায়? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপরে, পুলিশ তোমাকেই খুঁজবে। সেসব পরের কথা, এখন আর একটা দৃশ্য দেখুন। দৃশ্য? আবার কি দৃশ্য? চিত্তাকর্ষক দৃশ্য। একটু দূরে তাকিয়ে দেখুন, আমাদের পাড়ার হোটেল বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে একটা বিচিত্র মূর্তি। পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। এই লোকটাই কি খানিক আগে মধুর হাতে বেনামা চিঠি সমর্পণ করে গেছে? যাই হোক, আমি খবরাখবর নিয়ে আসি, আপনারা বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন। বলে জয়ন্ত দ্রুত এগিয়ে গেল। মানিক ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তর বৈঠকখানায় ঢুকে একখানা চেয়ারে বসে পড়লেন। জয়ন্ত হোটেলের কাছে আসতে আসতেই দেখতে পেল ছাদের উপর থেকে জটাধারী সন্ন্যাসীর মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগল, কেন, তাকেই দেখে নাকি? সে আরও জোরে পা চালিয়ে দিল। ভাতের হোটেল, সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। মালিক জয়ন্তের পরিচিত, সে উদ্গ্রীব হয়ে হোটেল বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। জয়ন্তকে দেখেই জিজ্ঞেস করল, এই যে মশাই, ওখানে অত দুমদাম চেঁচামেচি ছোটাছুটি কিসের? আপনার এখানে আজ কোনো স্বামীজি বা সন্ন্যাসী এসেছেন? হ্যাঁ, এসেছেন বই কি। তার নাম বোধহয় ওই ভোজনানন্দ স্বামী। আপনার এমন অনুমানের কারণ? আরে, একাই উড়িয়ে দিয়েছেন 3 জনের খোরাক। মাছ মাংস কিছুই বাদ যায়নি, নিরামিষে অত্যন্ত রুচি। জনকয় এমন স্বামীজি পেলে আমাকে তো আর হোটেল চালাবার জন্য ভাবতে হবে না। স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথমবার পায়ের ধুলো পেলুম তো। তিনি এখনো এই হোটেলে আছেন তো? তা আছেন বই কি। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। বেশ তো, সোজা ওপরে উঠে যান, উনি এখন ছাদেই আছেন। কিন্তু ছাদের ওপরে স্বামীজির জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও নয়। বাড়ির খিড়কি দরজাটা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত আবার সদরের দিকে ফিরে এলো হতাশভাবে। হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল। কি, স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি? না। আপনি কেমন করে জানলেন? আপনি ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজি খিড়কির দিক থেকে হন হন করে এদিকে আসতে দেখলাম। আমি তাকে আপনার কথা জানালুম, তা তিনি কিছুই বললেন না, এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বুঝল এখন আর স্বামীজির পিছু করার কোনো মানে হয় না। বাড়িমুখো হলো এই ভাবতে ভাবতে, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? তিনি বেনামা চিঠি বিলি করে গুম হয়ে যান, নাগাল ধরতে গেলে পিট্টান দেন, যেন আমাদের ভয় করেন। স্বামীজির মাছ মাংস সবই চলে,
একাই 3 জনের খাবার খতম করে দেন। যেখানে সেখানে যার তার হাতে রান্না খেতেও তার আপত্তি নেই। স্বামীজি সংযম বা বাজবিচারের ধার ধারেন না, তবে কি তিনি নকল স্বামীজি? তার জটাজুট আর গৈরিক সাজ কি বাজে ভরং? তিনি কি ছদ্মবেশী? বাড়ি ফিরতেই মানিক প্রশ্ন করল, কি হলো জয়ন্ত? সন্ন্যাসী কি বললেন? কিছুই বললেন না, অর্থাৎ কিছু বলবার আগেই আড়ালে গা ঢাকা দিলেন। যাই হোক, তল্পিতল্পা বাঁধো, আমরা আজকেই মুর্শিদাবাদ যাত্রা করব। এর মানেটা কি? মানে একটা আছে বই কি, একটু তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্যি বলে মনে করেন? করি। দেখছেন তো, আপনি এখানে এসেছেন বলে এর মধ্যে আমাদের উপর হামলা শুরু হয়েছে। কোনো লোক বা দল চায় না আমরা আপনাকে সাহায্য করি। তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। সেজন্য মুর্শিদাবাদে যাওয়ার প্রয়োজন কি? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই থাকতেন, সুতরাং তাদের রত্নকুটি মুর্শিদাবাদেই আছে, এই হলো আপনার যুক্তি, তাই তো? ঠিক তাই। জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদে ছিল বটে, কিন্তু এখন সে গঙ্গায় গ্রাস করেছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি সাজা ছাড়া আর উপায় নেই। আপনি কি এ খবর রাখেন না? হ্যাঁ, রাখি বই কি। তবে এই জন্যই তো আমি ঠাকুরদার কাহিনী আজে বাজে গল্প বলেই ধরে নিয়েছি। ভুল করেছেন। তোমার যুক্তিটা শুনি। যথাসময়ে বলবো, এখন তল্পিতল্পা বাঁধার চেষ্টা করুন। কিন্তু তাড়াতাড়ি কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবু ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে। তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানা আছে। দেরি করলে আমাদের ভাগ্যে কিছুই থাকবে না। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা, যেন কোনো অগভীর বড় খাল, কারণ জলের স্রোত নেই বললেও চলে। এখানে ওখানে হেঁটে পার হওয়া যায়। পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল অন্যরকম। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানতে পারি, সেই মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে বিলেতের লন্ডন শহরের চেয়েও আরো বৃহৎ আর উন্নত ছিল। আজকের মুর্শিদাবাদকে দেখে তো মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর ওপরে টেক্কা মারতে পারে। ওপারে ওইখানেই ছিল সিরাজউদ্দৌলার প্রাসাদ, এখন সব গঙ্গার নিচে। যাবেই তো, যাওয়াই উচিত। রাজপুতানার শুকনো মরুপ্রান্ত থেকে বিদেশি মারোয়াড়ি এসেছিল সুজলা সুফলা বাংলাদেশের অর্থ লুট করতে। তারা লক্ষ্মী লাভ করেছিল বটে, কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান। তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার, তারপর দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি। অবশেষে আরও কোনো দুরাত্মার সঙ্গে মিলে জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গিরাজের বুট জুতোর তলায়। সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের উপরে পড়েছে অভিশাপ। ইতিহাসে আছে কেবল তাদের চরম অপযশ, নিয়তি কেড়ে নিয়েছে তাদের ঐশ্বর্যের শেষ স্মৃতিটুকুও। লাভ করেছে সলিল সমাধি। গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেননি। সুদূর মুঙ্গেরে তাদের 2 ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি। মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকের স্থাবর সম্পত্তি পর্যন্ত দখল করতে ছাড়েনি। জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি? আমরা তো জলের তলায় খুঁজবো না। তবে কোথায়? ডাঙায়? হ্যাঁ, ডাঙায় শেঠদের প্রাসাদে কোনো চিহ্ন নেই। তবু খুঁজে দেখব। সত্যি জয়ন্ত, তুমি যুক্তিহীন কথা বলছো। সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠদের ইতিহাসে কি লেখা আছে জানেন? জগৎ শেঠ কুশল চাঁদ নিজের সম্পত্তির কতক অংশ লুকিয়ে রাখবার জন্য গুপ্ত কুঠি নির্মাণ করেছিলেন। এখন ভেবে দেখুন, কুশল চাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের জনাকীর্ণ বিখ্যাত প্রাসাদের ভেতরে গুপ্ত কুঠি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে এটা তিনি ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে বা অন্য কোথাও গুপ্ত কুঠি নির্মাণ করা। রাজধানীর বাইরেও যে ধনকুবের জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল এটুকু অনায়াসী অনুমান করা যেতে পারে। বীরেনবাবু ঠাকুরদা চন্দ্রনাথ বাবু গঙ্গা তীরের এক পোড়ো বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পেছনে আছে এক সেকেলে নির্জন ইদারা, তার গায়ে গাঁথা লোহার দরজা। আমি আন্দাজ করতে পারি ওই বাগান বাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ। সেকালের রাজা রাজড়ার ধনপতিরা প্রায়ই পুষ্করিণী বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন। সোনার আনারস মামলাতেও আমরা
এরকম একটা ইদারার সন্ধান পেয়েছিলাম। আশা করি আপনাদের তা মনে আছে। কুশল চাঁদও নিশ্চয়ই সেকালের সেই রীতি বজায় রেখেছিলেন। ইদারার গুপ্ত কুঠির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতুল সম্পত্তির কতক অংশ। গুপ্তধন রক্ষা করবার পর সেকালের ধনীরা আর এক নিষ্ঠুর প্রথা মেনে চলতেন। যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন, গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদের হত্যা করা হতো। কুশলচাঁদও তাই করেছিলেন। আর চন্দ্রনাথ বাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদেরই মাংসহীন কঙ্কাল। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করবার পর কুশলচাঁদ ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপর কালক্রমে কুশলচাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের পাতাল প্রবেশ, বেবারিশ বাগান বাড়ির শোচনীয় দুর্দশা, ঘরদোর ভেঙে চুড়ে যাওয়া, বাগান পরিণত হয় কাঁটা জঙ্গলে, আর ইদারা হয়ে যায় জলশূন্য। মানুষ আর সে অঞ্চল মাড়ায় না। অনেককাল পরে চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে অস্থানে লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতেন। তার সন্দেহ জাগ্রত হয়। তারপর আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর তা হস্তগত করেন। বোধহয় সেই সম্পত্তির খানিক অংশ নিয়ে তার ব্যবসায়ের গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয় আবার লুকিয়ে রাখেন। আমরা তারই আশায় এখানে এসেছি। তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজের যথেষ্ট সুরাহা হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা বিপক্ষ দলের হস্তগত হয়েছে। তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব। ভায়া হে, তুমি তো দেখছি বেশ একটা মন গড়া গল্প ফেঁদে বসেছ, কিন্তু জিজ্ঞাসা করি সেই অজানা বাগানবাড়ির ঠিকানা কোথায় পাবে? চন্দ্রনাথবাবু লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে সেই বাগান বাড়ি আছে। তো কি? আরে মশাই, একটু মাথাটা খাটাবার চেষ্টা করুন। বলবেন না, জায়গাটা আছে গঙ্গার ধারে। মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গা তীর ধরে 10-12 মাইল অগ্রসর হব। তারপরই খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানা বেবারিশ ভাঙাচোরা পোড়ো সেকেলে বাগান বাড়ি, যার পেছনে আছে জলশূন্য ইদারা, আর তারপরে একটা মাঠ। গঙ্গা তীরে 10-12 মাইলের ভেতরে ঠিক এইরকম পরিস্থিতির মাঝখানে পরিত্যক্ত প্রাচীন বাগান বাড়ি মনে হয় আর নেই। হ্যাঁ ঠিক, জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে, তাতে আমাদেরও সায় দেওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। কি বলেন বীরেনবাবু? আমি আর কি বলবো মশাই, এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা খোলে না। কিন্তু জয়ন্ত, অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। কি ব্যাপার? একখানা উটকো পানসি আমাদের পেছনে আসছে। হ্যাঁ, এটা আমিও দেখেছি। আর অন্য সব জানলা বন্ধ, কেবল একটা খোলা জানলায় একজন লোক আমাদের দিকেই তাকিয়ে আছে। ওই পানসিখানা একবারও আমাদের কিন্তু পেছনে ফেলে এগিয়ে যায়নি। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকো থামিয়েছিলাম, ওই পানসিখানাও থেমে গিয়েছিল। তারপর আমাদের সঙ্গে সঙ্গেই আবার যাত্রা শুরু করে। বাবুজি, এই তো জিয়াগঞ্জের ঘাট। এসো, আমরা এখানে নেমে পড়ে ওই পানসিখানার ওপর নজর রাখি। নৌকো ঘাটে লাগলো। সবাই একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। অজানা পানসিখানা ধীরে ধীরে এগিয়ে এলো, আর আধ মিনিট মতো থেমে দাঁড়ালো। তারপর আবার ঘাট ছাড়িয়ে তরতর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেদিকে। বাহ বাহ, বাঁচলুম। উফ, ফাঁড়া কেটে গেল। ভেবেছিলাম ওই সন্ডা মার্কা বেচারা আবার বোমা কি বন্দুক ছুঁড়বে। আবার একখানা নৌকো আসছে। এখনই কিন্তু অসাবধান হবেন না। এলেই বা, নদী দিয়ে নৌকা যাবে না? ওই দেখুন, নৌকোর জানলার কাছে কে বসে আছে দেখতে পাচ্ছেন? সুন্দরবাবু দেখলেন, চমকে উঠলেন। তার দুই চক্ষু বিস্ফারিত। নৌকোর জানালার কাছে যে বসে আছে, তার মাথার জটা, মুখে গোঁপদাড়ির জঙ্গল, গায়ের গেরুয়া কাপড়ও খানিকটা দেখা যাচ্ছে। সেই সন্ন্যাসী। কি যেন হচ্ছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এখন আর কিছুই বোঝবার দরকার নেই। এগিয়ে চলুন, এগিয়ে চলুন। গঙ্গার ধারে সেই জায়গাটাকে বাগানও বলা যায় না, বাড়িও বলা যায় না। তার স্থানে স্থানে সীমানার বেষ্টনীর কিছু কিছু চিহ্ন এখনও চোখে পড়ে। এইমাত্র বাগানের বদলে আছে গোটা কয়েক পুরাতন অফলা ফল গাছের সঙ্গে অশ্বত্থ বটের দঙ্গল ও যত্রতত্র বিকীর্ণ ঝোপঝাপ আগাছার জঙ্গল।
এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বুনিয়াদ আর কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এক একটা টুটা ফাটা দেওয়াল। দরজা জানলা একেবারেই অদৃশ্য, তবে একসময় এখানে যে কোনো শৌখিন ধনিকের সাধের ডেরা ছিল তার সামান্য প্রমাণ এখনও বর্তমান আছে। এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্য। লোকের মুখে শোনা যায় আগে এখানে ছিল বাগানবাড়ি এবং তার পেছনকার মস্ত বড় মাঠটা আজও বাগানবাড়ির মাঠ নামে পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সম্ভবপর হয়েছে। এই হচ্ছে সেই ইদারাটা। বাঙালিরা যে কুয়ো বা পাতকুয়ো তৈরি করে তা হচ্ছে ইদারারই ছোট আকার। সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা। আর মনে রাখতে হবে জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিলেন রাজপুতানা থেকে। ওরে বাবা, এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তলায় কি আছে কে জানে। সঙ্গে দড়ি সিঁড়ি এনেছি, তলায় কি আছে এখনই দেখতে পাবো। কিন্তু আমি নিচে যাব কি করে? আহা, বাজে কথায় সময় বয়ে যায় সুন্দরবাবু। বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, একটা লণ্ঠন তুমি নাও, আর একটা লণ্ঠন আমি আমার পিঠে ঝুলিয়ে নিচ্ছি। জয়ন্ত, বিপদে গোয়ারের মতো চোখ বুজে ঝাঁপ দিও না। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কারা যেন আড়াল আবডালে ওই গা ঢাকা দিয়েছে। শত্রুরা কেমন করে জানবে আমরা বাগানবাড়ির ঠিকানা আবিষ্কার করেছি? কিন্তু বুদ্ধিমানের মতে শত্রুদের অবহেলা করা উচিত নয়। মানিক, সুন্দরবাবু ঠিক কথাই বলেছেন। ওর পাকা চুলের সম্মান রক্ষা না করলে অন্যায় হবে। আবিষ্কারের উত্তেজনায় আত্মহারা হয়ে আমরা আসল কথাই ভুলে গিয়েছিলাম। না ভাইয়া, তা ভুলিনি। এই ব্যাপারে আসল কথাই হচ্ছে গুপ্তধনের কথা। ঠিক তাই কি? আমার মতে এখনো দিল্লি বহুদূর, যাত্রাপথে বিস্তর বাধা। গুপ্তধন আমাদের চরম লক্ষ্য বটে, কিন্তু যাতে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে না পারি সেই উদ্দেশ্যে একদল শত্রু কি আমাদের বাধা দেবার চেষ্টা করছে না? কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? জলপথে তারা যে আমাদের ফলো করেছিল সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইদারার মতো ব্যবস্থা। বেড় রীতিমতো বড়, সার সার সিঁড়ির ধাপ নেমে গেছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরেই অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যায় মানুষের অভাবিত ও বিরক্তিকর আবির্ভাবে ইদারার গায়ের দিকে দিকে হঠাৎ ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা, বিছে ও কাঁকড়া বিছের দল। আরও কত জাতের অজানা জীবের চোখে ফোটে বিদ্যুতের ঝলক। মন চমকে দেয় তক্ষকের প্রতিবাদ। সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে ভীষণ ফোঁস শব্দে। শুনছো মানিক? শুনছি। সাপের গর্জন। ও মশাই, কামড়াবে না তো? সেটা ওদের খুশি, আর আমাদের কপাল। নামছি। এই বাবারে, ইদারাটা কত গভীর! অন্ধকারটা যেন নিরেট হয়ে উঠেছে, আর বেশি নামতে হবে না। তারপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি হাড় ছড়িয়ে পড়ে আছে ইদারার ভেতরে। জ্বলল দুটো লণ্ঠনের আলো। গুণে দেখা গেল 9টা মাথার খুলি সেখানে কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। জয়ন্ত মানিক লণ্ঠন দুটো মাথার ওপরে উঁচু করে তুলে ধরল, ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করার জন্য। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লোহার দরজা। এত ছোট যে দ্বারপথ দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হলে চলবে না। এ কি, দরজার পাল্লা দুখানা যে খোলা! এ বোধহয় চন্দ্রনাথ বাবুর কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে আকুল হয়ে তিনি যাওয়ার সময় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তাই হবে। তবে আজ যখন ইদারার জল শুকিয়ে গেছে, দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। দেখো মানিক, ইদারার এখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগররা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে এক ফোঁটা জলও ভেতরে ঢুকতে পারবে না। দরজা তৈরি করতে নিশ্চয়ই খুব ভালো ইস্পাত ব্যবহার করা হয়েছে। অতকাল জলের তলায় ডুবেছিল, তবু মরচে ধরেনি। চলুন ভিতরে যাই। আরে মশাই দাঁড়ান, লণ্ঠনের সঙ্গে সকলে টর্চ ব্যবহার করুন। কে জানে ভেতরে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। বিপদ? কি বিপদ? এই পাতালপুরিতে বহুকাল পরে দরজা খোলা পেয়ে ভেতরে শখের বাসা থাকতে পারে। কেউ টেকি গুখরো কি ময়াল, কেউ বিষ ছড়ায়, কেউ পিষে মারে। ওরা আরেকটু এগিয়ে গেল। কিন্তু গুপ্তধনটা কোথায়? এই যে একেবারে খালি ঘর। এখানে এসব মাটি কোপাতে হবে নাকি? হ্যাঁ, মাটি? কোথায় মাটি?
এখানে তো সব পাথর। আমাদেরও পাথুরে কপাল। আমরা নির্বোধ। গাছে কাঁঠাল আছে ভেবে আমরা গোঁফে তেল মাখিয়েছি, কিন্তু তার আগেই কাঁঠাল হয়েছে বুদ্ধিমানের হস্তগত। এ তাহলে প্রতাপ চৌধুরীরই কাজ। তাহলে মানতে হবে যে প্রতাপ চৌধুরী খুবই করিতকর্মা। জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথ বাবুর লেখা সম্পূর্ণ খাতা আমরা পড়বার কিন্তু সুযোগ পাইনি। তার খানিকটা অংশ রয়েছে প্রতাপ চৌধুরীর কাছে, আর হয়তো সেই অংশটাই হচ্ছে আসল অংশ। সেটুকু ছিঁড়ে নিয়ে প্রতাপ বাকি কাগজগুলোকে তুচ্ছ ভেবে ফেলে দিয়ে গেছে। কিন্তু কিন্তু এক জায়গায় তবু খটকা থেকে যাচ্ছে মানিক। কোন জায়গা? ওরা জবাব দেওয়ার আগেই আচম্বিতে ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষটা ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। সকলে সবিস্ময়ে দেখল ঝনঝনাত করে বন্ধ হয়ে গেল লৌহ কপাট। জয়ন্ত বেগে ছুটে গিয়ে দরজার উপর ঝাঁপিয়ে পড়ে দু হাতে টানাটানি করতে লাগলো, কিন্তু কপাট খুলল না। ঘড়িতে কটা বেজেছে? 5:30। কিন্তু দরজা বন্ধ কে করতে পারে? এক পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক কৌতুক তিনি করবেন বলে বিশ্বাস হয় না। আর পারে প্রতাপ চৌধুরী, কিন্তু ইদারার মুখে পাহারায় আছেন সুন্দরবাবু। হয়তো তিনিও বন্দী কিংবা নিহত। প্রতাপ চৌধুরীর নরহত্যায় আপত্তি নেই। আমরা কিন্তু ওপর থেকে রিভলভার বা বাঁশির আওয়াজ শুনতে পাইনি। হয়তো ওপর থেকে কোনো আওয়াজই এত নিচে পর্যন্ত পৌঁছয় না। কিংবা সুন্দরবাবু রিভলভার কি বাঁশি ব্যবহার করার সময় পাননি। এমনই একটা কিছু হয়েছে হয়তো, কিন্তু ফল তো একই, আমাদের মরতে হবে। এইভাবে মরবো বলেই কি জন্মেছিল? অন্ধকারে অনাহারে দিনে দিনে তিলে তিলে মরতে হবে? হ্যাঁ, দেখুন কি হয়। দরজাটা কি একটু টেনে দেখা যায় না? দেখবেন? দেখুন, আমরা তো দেখলাম, আপনি একবার দেখুন। মনে হয় না কোনো লাভ হবে। বীরেন পায়ে পায়ে এগিয়ে গেল জনহীন যন্ত্রচালিত পুত্তুলের মতো। তার মুখে নেই কোনো রকম উৎসাহের ভাব। জয়ন্ত মানিক তার দিকে ফিরেও তাকালো না। বীরেন আংটা ধরে খুব জোরে এক টান মারল এবং সঙ্গে সঙ্গে হড় হড় ঝনঝন শব্দ করে দরজার পাল্লা আবার খুলে গেল। শব্দ শুনে জয়ন্ত মানিক চমকে মুখ তুলে তাকিয়ে দেখল। নিজেদের চোখকেও তারা বিশ্বাস করতে পারল না। ভাবল তারা জেগে জেগেই দেখছে কোনো অসম্ভব স্বপ্ন, না এ ভোজবাজি। বীরেন জাদুর খেলা জানে। বীরেনও হতভম্ব, তার মুখ দিয়ে বাক্যস্ফূর্তি হল না। হ্যাঁ মানিক, আমি ভুল দেখছি না তো? সত্যি কি দরজাটা খুলে গেছে? কিন্তু আমি শপথ করে বলতে পারি দরজা বাইরে থেকে বন্ধ ছিল। না, বন্ধ ছিল না। আমি একবার টানতেই খুলে গেল। তাহলে উপরে চলো, তবেই বুঝবো কি হচ্ছে এখানে। কিন্তু ওপরে এসে সুন্দরবাবুকে খুঁজে পাওয়া গেল না। সুন্দরবাবু, সুন্দরবাবু, অন্ধকারে কোথায় গা ঢেকে পাহারা দিচ্ছেন? কিন্তু কেউ সাড়া দিল না। সুন্দরবাবু ঘুমিয়ে পড়েনি তো? সেটা সম্ভব নয়। আমার মন বলছে একটা কোনো অঘটন ঘটেছে। খোলা দরজা নিজে থেকে বন্ধ হয়, বন্ধ দরজা নিজে থেকে খুলে যায়। সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে জানে, সবই তো অঘটন। মানিক, তুমি একদিকে যাও, বীরেনবাবু আপনি আরেকদিকে যান, আর আমি যাচ্ছি এই দিকে। দেখা যাক সুন্দরবাবুকে খুঁজে পাই কিনা। এদিক ওদিক খুঁজে দেখতেই চোখে পড়ল একটা ঝোপ দুলছে ঘন ঘন, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটফট করছে। সেই দিকে আকৃষ্ট হলো মানিকের দৃষ্টি। ঝোপের খানিকটা এক হাতে সরিয়ে আর এক হাতে তার মধ্যে আলো ফেলে মানিক সচমকে দেখল সুন্দরবাবুকে কেউ দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে। জয়ন্ত, জয়ন্ত, এই সুন্দরবাবুকে পেয়েছি। মানিক দড়িটা খুলে দিল। এতক্ষণে সুন্দরবাবুর বাকশক্তি ফিরে এসেছে। জয়ন্ত বলল, আপনার আপনার এ দশা কে করলো? চোখে দেখিনি, তবে পরে কানে শুনে আন্দাজ করেছি। তোমরা ইঁদারায় নেমে গেলে আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলাম। কোথাও কারোর সাড়া পর্যন্ত নেই, অথচ আচমকা একটা ঘুষি মারে আর তাতেই আমি অজ্ঞান। জ্ঞান হলে পরে দেখি আমার এই অবস্থা। আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, আমি চলচ্ছক্তিহীন। কেবল কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলাম। শুনলাম অনেকগুলো পায়ের শব্দ। শুনলুম কে বলল, বড়বাবু
লোহার গেটটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় ওই বড়বাবুই বললেন দড়ির সিঁড়িটা টেনে তুলে রেখে দে। আমাকেও কারা হিড় হিড় করে টেনেই ঝোপের ভিতরে লুকিয়ে রাখলে। তারপর বোধ করি সেই বড়বাবুই বললে, চল এইবারে, আর কোনো খালিফা আমাদের পেছনে জ্বালাতে আসবে না, আমরা নিশ্চিন্ত। তারপর পায়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না, সব নিঝুম। তারপর কি হলো শোনো। খানিকক্ষণ ঝিঝি পোকাগুলোর এক টানা গান ছাড়া আর তো কিছুই শোনা গেল না। তারপর আশেপাশে ঝিঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিলে। আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশেই এসে থামল। আমি তো নড়নচড়ন নট, কিচ্ছুর উপরেও আরও বেশি আড়ষ্ট হয়ে গিয়ে ভাবতে লাগলাম, এই রে সেরেছে, এবার বুঝি আমার প্রাণ নিয়েই টানাটানি করতে এলো। তারপরেই শুনি, না সেসব নয়, এ আবার এক নতুন ব্যাপার, যাকে বলে কল্পনাতীত। কে একজন আমার কানের কাছে মুখ এনে বলল, সুন্দরবাবু ভালো করে শুনে রাখুন, আমি আবার দড়ি টানা সিঁড়িটা ইঁদারার ভেতরে ঝুলিয়ে রেখেছি, আর লোহার কপাটটাও খুলে দিয়েছি। আপনার কোনো ভয় নেই। জয়ন্তবাবুরা এক্ষুনি এসে আপনাকে এই উপস্থিত বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে ওই বীরেনবাবুদের সাবেক বাড়িটার দিকে গিয়েছে। তারপর আবার পায়ের শব্দ, আবার সব চুপচাপ। আবার শুরু হলো ঝঞ্ঝাটে ঝিঁঝিদের ঝাঁঝরা গলায় ঝিমঝিমে চিৎকার। সেই এক ঘেয়ে ঝিঝির আওয়াজ শুনতে শুনতে আমার সর্বাঙ্গ যেন ঝিঁঝি আর মাথাটাও ঝিমঝিম করতে লাগলো। কিন্তু সেই অবস্থাতেই আমি আন্দাজ করতে পারলাম ওই দুরাত্মারা তোমাদের বন্দি করে দড়ির সিঁড়ি দিয়ে ওপরে তুলে নিয়েছিল। তার কতক্ষণ পর শুনলাম তোমাদের ডাকাডাকি। আমি তো ব্রাদার পড়ে গেলুম মহা ফোঁপড়ে। কি করে যে তোমাদের জানাই যে আমার পক্ষে এখন সাড়া দেওয়া বা দেখা দেওয়া দুটোই অসম্ভব। কিন্তু হাজার হোক আমি হচ্ছি গিয়ে প্রাচীন সৈনিক। ঝাঁ করে বুদ্ধি খেলে গেল। বুঝে ফেললুম আমি চলতে না পারলেও বাঁধা পা দুটো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে অনায়াসেই ঝাঁপ নেড়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। জয়ন্ত, সব শেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। কে সে জয়ন্ত? তাকে কিন্তু আমরা চিনি না। সে কিন্তু আমাদের সকলকেই চেনে, আর আজ তার দৌলতেই আমরা নিচ থেকে ছাড়া পেয়েছি। আর তার জন্যই আজ প্রতাপ চৌধুরী সদল বলে ধরা পড়তে পারে। বুঝেছি তোমার মনের কথা। তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাবা করতে চাও। নিশ্চয়ই, এ সুযোগ কে ছাড়ে। কিন্তু দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে রাত কাবার হয়ে যেতে পারে। ততক্ষণ কি তারা থাকবে? তাছাড়া দলে কিন্তু তারা ভারী। উঠুন সুন্দরবাবু, স্থানীয় পুলিশের থানার দিকে পা চালিয়ে চলুন। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলাদেশের পুলিশ বিভাগে পরিচিত লোক। খবর দিন, বিখ্যাত ডাকাত, হত্যাকারী আর ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করার জন্য সাহায্য চান। প্রতাপকে ধরবার জন্য সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। সুতরাং এই মস্ত সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতা 3 গুণ হয়ে উঠবে। একদল বন্দুকধারী সেপাই চাই, যেমন করে হোক। সকলকে নিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য 2-3খানা মোটর গাড়িও দরকার। না জয়ন্ত, তুমি বুঝতে পারছো না, এইসব আয়োজন করতে করতেও তো রাত শেষ হয়ে যেতে পারে। যাক, প্রতাপ চৌধুরী আজ বীরেনবাবুর বাড়িতেই রাত কাটাবে বলে মনে হচ্ছে। তাদের বিশ্বাস আমরা এখনো বন্দী, তারা নিরাপদ। বীরেনবাবুদের বাড়িখানা ছিল একটা ফর্দা জায়গার মাঝখানে। সেকেলে 3 তলা বাড়ি। বাড়ি ঘিরে আগে ছিল যে বাগান, তা এখন পরিণত হয়েছে ছোটোখাটো একটা মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে বটে, কিন্তু ফটকের বাধা নেই। গ্রামের লোকজনরাও অনায়াসে সীমানার ভেতরে এসে মস্ত পুকুরটার জল ব্যবহার করে। সুন্দরবাবু, মানিক ও বীরেনকে নিয়ে জয়ন্ত আত্মগোপন করে পেছন দিকে অবস্থান করতে লাগলো। থানার দারোয়ানবাবু কতক লোক নিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে এলেন এবং বাকি লোকদের মোতায়েন রাখলেন চারিদিকে পাহারা দেওয়ার জন্য। নিরাপদ ব্যবধানে থেকেও বাড়িটা যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে থেকে দারোগাবাবু গলা চড়িয়ে হাঁক দিলেন, বাড়ির ভেতরে কে আছে? বাইরে বেরিয়ে এসো। এতক্ষণ দোতলার একটা জানলায় জেগেছিল একখানা মুখ। দূর থেকে সে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা, কিন্তু দারোগাবাবুর নির্দেশবাণী শোনার সঙ্গে সঙ্গে তার মুখখানা আর দেখা গেল না।
কয়েক মিনিট কাটল, সদর দরজাও খুলল না বা বাড়ির ভেতর থেকেও এলো না কোনো সাড়া শব্দ। দরজা খোলো, না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ভাঙো তবে দরজা। যে বাধা দেবে তাকে গুলি করে কুকুরের মতো মেরে ফেলবে। দরজা ভাঙতে হবে না, আমরা বাধা দেব না, আত্মসমর্পণ করব। উত্তম, বেরিয়ে এসো একে একে। দরজা খুলে গেল। পরে পরে 9 জন লোক বাইরে এসে দাঁড়ালো। প্রত্যেককে দেখলেই দুর্দান্ত ও দুশ্মন বলে চিনতে দেরি হয় না। প্রত্যেকের হাতে পরিচয় দেওয়া হলো লোহার হাতকড়া। তখন প্রত্যেকেরই জামা কাপড়ের ভেতর থেকে বেরোলো কোনো না কোনো মারাত্মক অস্ত্র। কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তশিষ্টের মতো ধরা দিল যে তা দেখে জয়ন্তের বিস্ময়ের আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনের দিকে এসে বন্দীদের মুখের ওপরে চোখ বুলিয়ে বলে উঠল, কোথায় প্রতাপ চৌধুরী? তোমরা কেউ প্রতাপ চৌধুরী নও। আমরা কেন প্রতাপ চৌধুরী হতে যাব? বাবা মা আমাদের অন্য নাম রেখেছে। চুপ বদমাস, আবার রসিকতা হচ্ছে। বল কোথায় প্রতাপ চৌধুরী? জানি না, প্রতাপ চৌধুরী বলে আমরা কাউকে চিনি না। প্রতাপ চৌধুরী বলে আমরা কাউকে চিনি না। দারোগা বাবু, আমার সঙ্গে কিছু লোক দিন, বাড়ির ভেতরটাও খুঁজে দেখব। তন্ন তন্ন করে তল্লাশের পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল খিড়কির দরজাটা খোলা। সন্দেহজনক, খিড়কি খোলে কেন? ভাবতে ভাবতে জয়ন্ত বাড়ির দিকে গিয়ে দাঁড়াল। দেখল সেখানটা গাছপালায় ভর্তি। অল্প দূরেই পুকুরের একটা ঘাট। দেখো মানিক, প্রথম ভোরের আধো অন্ধকারে কেউ যদি এই ছায়া ঢাকা পথ দিয়ে পুকুর ঘাটে যায়, তাহলে সহজে কেউ সন্দেহ করবে না। কি বলতে চাও তুমি? একটু আগে কোনো লোককে দেখেছ? কোন লোক? পুরুষ মানুষ? না। তবে কি এখানে কোনো স্ত্রীলোক ছিল? হ্যাঁ, গায়ের কোনো স্ত্রীলোক মেয়েটে কলসিতে জল নিতে এসেছিল। এখানে আস্তে আস্তে এমন অনেক মেয়েকেই তো দেখলুম। পুলিশ দেখে ভয়ে জড়সড় হয়ে পালিয়ে গেল। ঘোমটায় মুখ ঢেকে? আগে হ্যাঁ। কোন দিকে গেল? ওই দিকে। বীরেনবাবু, এই পায়ে চলা পথটা কি গাঁয়ের দিকে গেছে? না, গঙ্গার দিকে। ওই বাঁশঝাড়টার পরেই কলাবাগান, আর তারপরেই গঙ্গা। বাড়ির দোতলা থেকে দেখা যায়। এখন আর ভেবে লাভ নেই, আমাদের এত চেষ্টা ব্যর্থ হলো। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি বলতে চাও সেই মহিলা? মহিলা নয়, পুরুষ। প্রতাপ চৌধুরী মহিলার ছদ্মবেশ ধারণ করে পাহারাওয়ালার চোখে ধুলো দিয়েছে এবং সে পালাবার যথেষ্ট সময় পেয়েছে। এখন তাকে ধরবার আর উপায় নেই। তবু একবার ওদিকটা ঘুরে আসি, চলুন। সবাই দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলো। তারপর আচম্বিতে দেখল এক কল্পনাতীত অদ্ভুত দৃশ্য। বাঁশঝাড় আর কলাবাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গুলে জমি। সেখানে পড়ে আছে দুটো রক্তাক্ত দেহ, একজন মৃত আর একজন জীবিত। এই অপ্রত্যাশিত দৃশ্য তাদের মুখের কথা কেড়ে নিল কিছুক্ষণ পর্যন্ত। দেখো মানিক, পুরুষের দেহে মেয়ের শাড়ি। ওকে চিনতে পারছো? আরে, ওই তো ফেরারি প্রতাপ চৌধুরী, কিন্তু ওর বুকে বেঁধা একখানা ছোড়া। ওকে মারলে কে? আমি 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 মেরেছি বাবু, আমি মেরেছি। যে বলল তার মাথায় জটা, মুখে দাড়ি। প্রতাপ চৌধুরীকে আমি বাদ করেছি বাবু। আমাকে আমাকে চিনতে পারছেন জয়ন্ত বাবু? হ্যাঁ? না। কে আপনি? ছদ্মবেশ না থাকলে চিনতে পারতেন। আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তাই তাই যাওয়ার আগে আমার আমার পরিচয়টা একবার দিয়ে যাই। আমার নাম মানিক চাঁদ। কি আশ্চর্য, তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাগরেদ, আর তার সঙ্গেই জেল ভেঙে পালিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু তার পরের কথা আপনারা জানেন না। তার সঙ্গে জেল থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করলুম, অসৎ পথে আর আমি থাকবো না, সৎ হব। প্রতাপ চৌধুরীকে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলুম আমি। সে হলো আমার উপরে খড়গ প্রহস্ত। আমি তার সমস্ত গুপ্ত কথা সব জানতুম।
সেই আমাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতে লাগলো। আত্মরক্ষার জন্য আমি আমি ওখান থেকে পালালুম, ছদ্মবেশ ধারণ করলুম। এমন ঘরে যাযাবর জীবন প্রাণ আমার অতিষ্ঠ করে তুলল। শেষটার তাকে পুলিশের হাতে আমি ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলুম। তবে তবে তার অভিসন্ধি আমি জানতুম। নিজে আড়ালে থেকে তাকে চোখে চোখে আমি রাখতে শুরু করলুম। আপনাদের কাছে তার খবর সরবরাহ করলুম আমি। নিজের নিজের পরিচয় দিতে পারলুম না, কারণ আমিও ফেরারি আসামি। আজ সে পালাচ্ছিল, আমি তাকে বেঁধে দিই। সে রিভলভার ছোঁড়ে। তখন নিজে চরম আঘাত পেয়েও তার বুকে ছোড়া বসিয়ে আমি প্রতিশোধ নিই। জগৎ শেঠের রত্নকুঠির কথা আপনি কিছু জানেন? কিন্তু মানিকচাঁদ নির্বাক, তার দুই চক্ষু বুজে এলো। ভগবান মানিকচাঁদকে সৎকারের পথিক হওয়ার সুযোগ দিলেন না বলে আমি দুঃখিত। আর বীরেনবাবু, আপনি ভাববেন না, এবারে জগৎ শেঠের রত্নকুঠি নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব। চলুন। বাড়িতে আবার ফিরে এসে জয়ন্ত বলল, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতার খানিকটা চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা এখন সেই ঘরেই বসতে চাই। হ্যাঁ, কি হবে সেই গুদাম ঘরে ঢুকে? আমার মন ভেঙে গেছে। আর পুরনো কাসন্দি ঘাঁটতে ভালো লাগছে না। কিন্তু জয়ন্ত গু ছাড়ল না। শেষ পর্যন্ত তাকে নিয়ে বীরেনকে উদ্দিষ্ট ঘরে গিয়ে হাজির হতে হলো। তারপর অবহেলা ভরে বলল, এখন বলুন জয়ন্তবাবু, আপনার বক্তব্য কি? জয়ন্ত প্রথমে কিছু বলল না। স্তব্ধভাবে ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল। এটা গুদামঘরই বটে। নানান রকম একালে অব্যবহার্য জিনিস বাড়ির ঘরখানায় কোণঠাসা করে রাখা হয়েছে। গুরুভার ও মস্ত বড় লোহার সিন্দুক, আগাগোড়া কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন এবং গৃহস্থালির ও গৃহসজ্জার কড়িখচিত দৃশ্য সামগ্রী প্রভৃতি। শেষোক্ত জিনিসপত্রগুলিতে প্রাচীন বাংলাদেশের একটি নিজস্ব বিশেষত্ব ছিল। রকমারি কড়ির নামও ভিন্ন ভিন্ন, যেমন বিদস্তা, সিংহী, মৃগী ও হংসী প্রভৃতি। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটি কড়ির আলনা। এই শ্রেণীর জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখেও দেখেনি। এদিকে স্তূপীকৃত বা বিকীর্ণ হয়ে রয়েছে অনেক প্রাচীন পুস্তক। এই বইগুলোই বুঝি প্রতাপ চৌধুরীরা আলমারির ভেতর থেকে টেনে বের করেছিল? আগে হ্যাঁ, বইগুলো যেভাবে ফেলে রেখে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্যমনস্কের মতো দু তিনখানা বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো, মুখে তার চিন্তার লক্ষণ। জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলছিলেন না? হ্যাঁ বীরেনবাবু, আপনি বোধহয় মনে করেন যে জগৎ শেঠের গুপ্তধন হাতিয়ে প্রতাপ চৌধুরী শূন্য হাতেই চলে গেছে। আগে হ্যাঁ, মনে করি। আমি তা মনে করি না। কেন করেন না? প্রমাণ দেখে। প্রথমত, গুপ্তধনের সন্ধানেই প্রথমে সেই বাড়িতে এসেছিল। এখান থেকে সে চন্দ্রনাথবাবুর লেখা কাহিনী সংগ্রহ করে। সেই 5 অংশে বিভক্ত লেখা কাহিনীর তৃতীয় অংশ সে খাতা থেকে নিয়ে যায়। আমরা তা দেখতে পাইনি। আমার দৃঢ় বিশ্বাস, সেই তৃতীয় অংশেই চন্দ্রনাথবাবু বর্ণনা করেছিলেন শেঠেদের বাগান বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ইদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধন দর্শন করেছিলেন। প্রতাপ চৌধুরীও তা পাঠ করে সেখানে গিয়ে হাজির হয়ে দেখে যে ইদারার মধ্যে গর্ভগৃহ আছে বটে, তবে গুপ্তধন নেই। এটা আপনার সম্পূর্ণ যুক্তিহীন ধারণা। না না না, যুক্তিহীন নয়। প্রতাপ যদি সেখানে গিয়ে গুপ্তধন পেয়ে যেত, তাহলে আর আপনাকে আর আমাদের নিয়ে এত বেশি মাথা ঘামাতে আসতো না। ঠিক ঠিক। তারপর দেখুন, সে কাল রাতে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজেই বাড়ির ঘরে ঘরে ঘুরছিলাম, তখন দেখলাম যে সে আর তার দলের লোকেরা বাড়ির নানা ঘরে ঢুকে দেওয়াল আর মেঝে খুঁড়েছে। লোহার সিন্দুক আর আলমারি প্রভৃতি ভেঙে তছনছ করে ফেলেছে। কেন তারা আবার এসেছিল? নিশ্চয়ই হাওয়া খেতে নয়। কি খুঁজছিল তারা? নিশ্চয়ই গুপ্তধন। আপনার মতকে অযৌক্তিক বলে মনে হচ্ছে না বটে, কিন্তু কোথায় সেই গুপ্তধন? কোথায়?
গুপ্তধন হাতিয়েছিলেন চন্দ্রনাথবাবু। কারবার পত্তন করবার সময় তার বেশ একটা মোটা অংশ খাটিয়ে বাকি অংশ তিনি লুকিয়ে রেখে গেছেন। বীরেনবাবু, আপনাদের কলকাতার বাড়ি তৈরি করিয়েছিলেন কে? আমার বাবা। আপনার ঠাকুরদাও কি সেখানে থাকতেন? না। তিনি কোথায় থাকতেন? ব্যবসা সূত্রে তার কলকাতায় যাওয়া আসা ছিল বটে, কিন্তু তিনি স্থায়ীভাবে বাস করতে নেই বাড়িতেই। তাহলে গুপ্তধনের বাকি অংশ আছে এই বাড়িতেই। আবার জিজ্ঞাসা করি, কোথায়? প্রতাপ খুঁজতে কোথাও বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না। তাহলে আপনিই বলুন। তাই দেখাবো বলেই তো আমার এখানে আসা। হ্যাঁ, করুন। পকেট থেকে চন্দ্রনাথ লিখিত অসম্পূর্ণ কাহিনী সংবলিত খাতাখানা বের করে জয়ন্ত বলল, বীরেনবাবু, আপনার ঠাকুরদার রচনার পঞ্চমাংশে অর্থাৎ উপসংহারে কি আছে আপনি বলেননি তো? আছে একটা অর্থহীন পদ্য বা ছড়া, কিন্তু মূল কাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কে বলল সম্পর্ক নেই? আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল, সেই জন্যই আধার ভেদ করে আলোর রেখাটা ফুটে ওঠেনি। আমি প্রথমে সেই পদ্যটিকে অগ্রাহ্য করেছিলাম বটে, কিন্তু তারপর মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভেবে চিনতে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। সে প্রথমে বিকীর্ণ স্তূপীকৃত পুস্তকগুলোর প্রত্যেকখানা তুলে নিয়ে তাড়াতাড়ি হস্তচালনা করে গেল। তারপর বাসনকোসনগুলো নেড়ে চেড়ে দেখল। তারপর কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে উচ্চ মুখে স্থির নেত্রে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হে, আলনাটা দেখে একবারে থ হয়ে গেলে যে? হ্যাঁ, কড়ির কারুকার্য করা সুন্দর আলনা একালে আর দেখা যায় না। দণ্ডটা অন্তত 4 হাত লম্বা আর 1 বিঘত মোটা। দণ্ডের সমস্তটা পুরু লাল কাপড়ের আবরণ দিয়ে মোড়া, আর উপরে বসানো অজস্র কড়ি, হংসী কড়ি, কারণ রং সাদা। সুন্দরবাবু, 70-75 বছর আগেও কলকাতায় আর মফস্বলে বাজারে কড়ি ফেলে জিনিস কেনা হতো, আপনি জানেন? জয়ন্ত মাটির ওপর বসে পড়ে দুহাতে দণ্ডটাকে নাড়াচাড়া করে বলল, এটা খুব ভারী, নিরেট বলে মনে হয়। সেকালের লোকরা ভারী ভারী আসবাব বানিয়ে গর্ব করত, আর একালে আমরা হচ্ছি সূক্ষ্মতার ভক্ত। আবরণের তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু, একখানা করাত বা ধারালো কাটারি এনে দিতে পারেন? কি আশ্চর্য! কি করবেন? আনলেই দেখতে পাবেন। করাত ও কাটারি 2 পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয় কড়ির আলনার একটা প্রান্ত কেটে ফেলে বলল, এটা দেখছি বিশেষভাবে তৈরি ফাঁপা জিনিস, তবু এত ভারী কেন? সে ভেতরে হাত চালিয়ে দিয়ে যা বাইরে টেনে আনলো তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু, মানিক ও বীরেন বিস্ময়ে, আনন্দে, উত্তেজনায় মুহ্যমান হয়ে স্তম্ভিত নেত্রে দাঁড়িয়ে রইল মৌন শিলামূর্তির মতো। তার মধ্যে ছিল হীরক, নীলকান্তমণি, মরকত, পদ্মরাগ ও মুক্ত প্রভৃতি মহামূল্য রত্নরাজি। আরও কয়েকবার নাড়ানোর ফলে কক্ষতলে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্ত। বাইরে যা এনেছি তাই যথেষ্টরও বেশি, ভেতরে রইল আরও কত লক্ষ টাকার ঐশ্বর্য, আমার কল্পনায় তা আসে না। এখন আপনাদের কিছু বলার আছে? আপনি কি করে বুঝলেন? হ্যাঁ, আমি তো কিছুই বুঝিনি। পদ্যটা পড়েননি, ওতেই সব লেখা আছে, বুঝলেন না? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয়ে সহজ পথের পন্থী। মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে, মস্ত লোহার সিন্ধুকে। টিকা করব? চন্দ্রনাথবাবু বলেছেন, গুপ্ত পথে চলতে সবাই অভ্যস্ত। যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানই অন্বেষণ করে। যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্য যার সহজ বুদ্ধি আছে, সে সকলেরই চোখের সামনে অনায়াসে অবস্থান করেও কারোর দৃষ্টি আকর্ষণ করে না। তারই অন্বেষণ সফল, আর তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয় যার মানস নেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খেরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকে। এই পদ্যই হয়েছে আমার চাবিকাঠি, আর তারই সাহায্যে আমি খুলেছি এই রহস্য সিন্ধুক।
এতক্ষণ আপনি শুনছিলেন ফতে চাঁদের গুপ্তধন, রচনা হেমেন্দ্র কুমার রায়, মূল গল্প জগৎ শেঠের রত্নকুঠি। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং জয়ন্তর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, মানিকের ভূমিকায় ছিল আর্য, সুন্দরবাবুর ভূমিকায় ছিল দীপ্তিমান, অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল নীল, ঋদ্ধি, পার্থ, মৈনাক, সৌরভ, সৌভিক এবং শুভম। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল প্রতীক, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।